ঝিনাইদহ ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। তার আয়ের উৎস নিয়ে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তার আয়ের উৎস কি, এবং নির্বাচনী হলফনামা নির্বাচন কমিশনে যেখানে জমা দিয়েছেন ওখানে তিনি কি কি আয়ের উৎস হিসেবে উল্লেখ করেছিলেন। তো এই বিষয়ে আমরা তার মতামত জানবো এখন। আমার আয়ের উৎস সবাই জানেন, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী। সেখানে আমরা বৈধ পথেই ফিস নিয়ে যে ইনকাম করি, যে সচ্ছলতা আমাদের পরিবারের আছে, আমার পারিবারিক যে ঐতিহ্য আছে, সব মিলে আমার আয়ের উৎস ট্যাক্স পেইড যে মানি, সেটা দিয়ে একটা নির্বাচন পার করা কঠিন কিছু না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন আসলে আমাদের যে 10টি প্রশ্ন রয়েছে এই যে ব্রিট রবিন 10Q এর মধ্যে এই 3 নম্বর প্রশ্নটি খুবই অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কারণ আমরা সাধারণত দেখে থাকি বিগত নির্বাচন এবং বাংলাদেশের সবগুলো নির্বাচন যদি আমরা দেখি যে প্রার্থীর হলফনামা এবং প্রার্থীর পরবর্তী অবস্থান সবসময় বিভিন্ন চিত্র ফুটে ওঠে, যে তাদের বিভিন্ন গোপন সম্পত্তি এগুলো পরে বের হয়ে আসে। তো এখানে প্রার্থী কতটা স্বচ্ছতার আশ্রয় নিয়েছেন সেই বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম। তো উনি পরিষ্কারভাবে বলেছেন যে উনি একজন স্বনামধন্য আইনজীবী, দীর্ঘদিন ধরে বাংলাদেশ সুপ্রিম কোর্টে উনি আইনজীবী পেশায় নিয়োজিত আছেন। তো আমি এবার আমাদের যিনি অতিথি আছেন উনিও একজন আইন পেশায় নিয়োজিত একজন মানুষ, ব্যারিস্টার রাকিবুল আলম লিঙ্কন। তো ব্যারিস্টার লিঙ্কন, আপনার কি মনে হয় ওনার যে আয়ের উৎস উনি বললেন, যদিও আমরা আসলে সবচেয়ে বড় যেটা মনে করি যে আমি আয়ের উৎসগুলো কি কি উৎস দেওয়া হয়েছে, বার্ষিক আয় যেগুলো আছে সেইগুলা তার টোটাল যে সম্পদ তার সাথে উৎস সামঞ্জস্য আছে কিনা এটাই আমরা দেখি। তো এটা কি আপনার মনে হয় যে নির্বাচন কমিশন এটাকে জাস্টিফাই করে এবং এটাকে ব্যাক চেক করে তারপরে তাকে মূল্যায়ন করে, নাকি কীভাবে হয়ে থাকে এটা? এই প্রশ্নের যে উনি যে উত্তরটা দিয়েছেন এবং এই প্রশ্নের প্রেক্ষাপটে যদি আমি বলতে চাই, আসলে আপনার আয়ের উৎসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আপনার আয়ের উৎস যদি অস্পষ্ট হয় এবং আপনার জনগণ যদি জনপ্রতিনিধির আয়ের উৎস জানতে না পারে, এখানে কিন্তু আপনার দুর্নীতি করার একটা বড় সুযোগ রয়ে যায়। এবং ওনার আয়ের উৎস আগে কি ছিল, উনি যদি জনপ্রতিনিধি নির্বাচিত হয় এরপরে ওনার সম্পদের পাহাড় হয়েছে কিনা, এবং সম্পদের আপনার আগের সম্পদের সাথে এবং পরবর্তী জনপ্রতিনিধি হওয়ার এবং সরকারে অংশগ্রহণের সময়ের প্রেক্ষাপটের যে সম্পদের যে কোনো বিরাট ফাঁক বা ফোকর আছে কিনা, বা উনি এই ক্ষেত্রে আমরা সামঞ্জস্য থাকবে কিনা, এই জিনিসটা কিন্তু এই অ্যান্সার থেকে আমরা বের করে ফেলতে পারবো। যদি এখানে যদি কেউ যদি দুর্নীতিগ্রস্ত হয় বা কেউ যদি কোনো কোনো আত্মসাতের সাথে জড়িত হয়, যেমন ধরেন আমরা যেটা দেখতে পাবো এইবারে আপনার সংসদ নির্বাচনের আপনার যে হলফনামা, এখানে যে সম্পদের যে বিবরণ দেওয়া হয়েছে ওইখানে কিন্তু অনেকেই আপনার তারা যে ব্যাংক লোন নিয়ে ব্যাংকের সাথে যে দায়বদ্ধ, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আসে নাই। এবং ওনারা হলফনামাতে এদিকে দেখা যাচ্ছে যে বলতেছে আমার কোনো দায় দেনা নাই, কিন্তু বাট যখন আপনার এটা মিডিয়ার মাধ্যমে হোক, আমরা তাদের যে বিপক্ষ প্রতিদ্বন্দ্বী আছে ওনার মাধ্যমে হোক, আমরা কিন্তু অনেক জনপ্রতিনিধির ক্ষেত্রে দেখেছি তথ্য চলে আসছে এবং দেখা যাচ্ছে যে উনি হাজার হাজার কোটি টাকা ব্যাংকে ওনার দেনা আছে, বাট উনি এখানে বলতেছে ওনার কোনো দেনা নেই। তার মানে কি এই জিনিসগুলো হচ্ছে উনি লুকাচ্ছে। এই ক্ষেত্রে দেখা যাবে যে জনপ্রতিনিধিদের ক্ষেত্রে যদি আমি বলি, এই আয়ের উৎসটা মানুষের কাছে ক্লিয়ার করা উচিত, এবং ক্লিয়ারটা এমনভাবে হবে যেটা হচ্ছে আপনার স্বচ্ছতা থাকবে, যেখানে স্বচ্ছতা থাকবে এবং মানুষ নির্বাচিত হওয়ার পরেও যে 5 বছর উনি ক্ষমতায় থাকবে এবং আগের যে সময়ের যে ওনার সম্পদের বিবরণী, এটার যাতে একটা সামঞ্জস্য থাকে, এই জিনিসটা হচ্ছে আয়ের উৎস। মানুষের যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা থেকে আমরা এই যোগ্য প্রাপ্তি মূল্যায়নটা আমরা এখানে যথার্থভাবে করতে পারবো। উনি একটি কথা বলছিলেন, আমি একটু উল্লেখ করতে চাই। উনি বলছিলেন যে ওনার যে পারিবারিক ঐতিহ্য, উনি বলতে চাচ্ছেন যে তারা একটি সচ্ছল ফ্যামিলি থেকে উনি এসেছেন এবং দীর্ঘদিন আইন পেশার থেকে ওনার যেই আয় হয়েছে, এই আইন পেশার আয় এবং পারিবারিক সচ্ছলতা এই সব মিলিয়ে একটা নির্বাচন পার করা তার জন্য খুব বড় বিষয় না। তো এখন আপনি নিজেও আইন পেশায় আছেন, আপনি ভালো বলতে পারবেন যে উনার মতো একজন সিনিয়র আইনজীবী তার যেই ইনকাম ছিল, সোর্স অফ ইনকাম, মানে আমি যদি বলি একজন আইনজীবীর পেশার যেই ফিস বা বিভিন্ন পর্যায়ে যিনি পরামর্শ দিয়ে যে আয় করেছেন, এই আয়গুলা কি আমরা সাধারণত বাংলাদেশে যেটা দেখি এটা কি মানে ওপেন, নাকি এখানে কোনো আবার পর্দার আড়ালে কিছু থাকে?
এইখানে আইনজীবীদের আইন পেশায় জড়িত হয়ে যে ফিজ, আসলে ফিজের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যে আইন পেশার যে ফিজের কোনো কাঠামো নাই এখানে। কে কিভাবে আপনার ফিজটা নির্ধারণ করবে, কে কিভাবে টাকাটা নিচ্ছে, কে কিভাবে অনারিয়ামটা নিচ্ছে, এভাবে কোনো অবকাঠামো নেই। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো, আসলে অনেক আইনজীবী দেখা যাচ্ছে যে হাজার হাজার কোটি টাকা মামলা দিয়ে ইনকাম করতেছে, আবার অনেক আইনজীবী, এটা আসলে যোগ্যতা এবং দক্ষতার উপরে জিনিসগুলো এবং তার পরিচিতিটা কেমন, তিনি আইন পেশায় কতটুকু দক্ষ, এই জিনিসগুলোর উপরেই নির্ভর করে। তো এই ক্ষেত্রে আপনি যে কথাটা বলেছেন, এখানে আসলে কোনো কাঠামো আছে কিনা টাকাটা নেওয়ার ক্ষেত্রে, ফিজটা নেওয়ার ক্ষেত্রে, এই ক্ষেত্রে বলবো যে এখানে কোনো কাঠামো নেই। এই জিনিসটা নির্ধারণ করে দেওয়া উচিত, যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচনে কিন্তু আইনজীবীদের একটা অংশগ্রহণ, আমরা বড় একটা অংশগ্রহণ দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের যে আইনজীবীদের যে আইন পেশার যে আপনার যে ফিজটা, এটা এই ক্ষেত্রে নির্ধারণ বা একটা সেটা তো আসলে ওভাবে নির্ধারণ করে দেওয়া যায় না, বাট একটা পরিধি বা একটা নিয়ম, একটা কাঠামো ঠিক করে দেওয়া উচিত। এভাবে হলে এভাবে নেওয়া যায়, এভাবে হলে এভাবে নেওয়া যায়। তো ওই ক্ষেত্রে আমাদের জনপ্রতিনিধিরা এই কথাটাই এখানে এই কারণে আসছে, আসলে একজন আইনজীবী কতটুকু ইনকাম করতে পারে, কতটুকুই বা তার ইনকামের এই ক্ষেত্রে দক্ষতা আছে, এই জিনিসটা মূল্যায়নের একটা সুযোগ জনগণের দরকার। কারণ তাকে যোগ্য ব্যক্তি কিনা, তার দুর্নীতি করার টেন্ডেন্সি আছে কিনা, এবং তার আয়ের উৎসের সাথে বর্তমানে উনি জনপ্রতিনিধি হওয়ার পরে এবং জনপ্রতিনিধি হওয়ার সময়ে ওনার আয়ের হলফনামায় যে বিষয়টা উল্লেখ করেছেন, যে অ্যামাউন্টটা বলেন, যে বিষয় সম্পদের বিবরণীগুলো বলেন, এগুলোর সাথে সামঞ্জস্য আছে কিনা, এই বিষয়টার জন্য আমাদের আয়ের উৎসটা নির্ধারণ করা উচিত, একটা কাঠামোর মধ্যে নিয়ে আসা উচিত আইনজীবীদের ক্ষেত্রে। এবং এখানে উনি যে অ্যান্সারটা দিয়েছে, আমি মোটামুটি স্যাটিসফাই এই কারণে যে আইন পেশায় উনি একজন স্বনামধন্য ব্যক্তি ছিলেন। ওনার ইনকাম আমার বাংলাদেশের প্রেক্ষাপটে যদি হিসাব করি, ওই ক্ষেত্রে অনেক বেশি। এখন দেখার বিষয় হচ্ছে উনি নির্বাচিত হওয়ার পরে সেই সম্পদ বেড়ে দ্বিগুণ তিনগুণ হয়ে যাচ্ছে কিনা, এটাই দেখার বিষয়।